আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকাল। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং যেমনটা আপনারা জানেন চ্যানেল 9 বরাবরই আপনাদের জন্য কিন্তু ঈদের বিশেষ বিশেষ আয়োজন নিয়ে আসে। এবারও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছেন, তিনি বেশ গুণী একজন মানুষ, এবং আমি যদি এটা বলি তিনি গুণে গুণে গুণান্বিত একজন মানুষ। তার অনেকগুলো পরিচয় আছে, তবে সংক্ষেপে তার আমি একটা পরিচয় দিয়ে তার পরিচয় করিয়ে দেব। তিনি মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভাইয়া, ঈদ মোবারক। স্বাগত আপনাকে। ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, দর্শকদেরকে ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি। আমি যদি একটু জানি যে ঈদের সকালটা আপনার কেমন কাটে? আসলে ঈদটা হচ্ছে কি আমাদের মুসলিম ধর্মের একটা বড় একটা উৎসব। সেই উৎসবটাকে আমরা চেষ্টা করি সবচাইতে গুরুত্ব সহকারে পালন করবার জন্য, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের সাথে মিলিত হবার জন্য। সো ঈদের সকালটা শুরু হয় আসলে যাদের বাবা মা জীবিত আছে, বাবা মার সাথে সাক্ষাৎ করে তাদের পায়ে সালাম করে ঈদের নামাজ পড়তে যাওয়া। তো আমারটা একটু ভিন্ন প্রেক্ষাপট। আমার ব্যক্তিগত জীবনে গত 3-4 বছরের ঈদটা হচ্ছে কি, আমার বাবা 87, আমার মা 80 বছর বয়স্কা, আমার বাবার পার্কিনসনের প্রবলেম আছে। সো আমার ঈদের নামাজটা গত 3-4 বছর থেকে আমার মসজিদে নামাজ পড়া হয় না, জামাতে নামাজ পড়ার সুযোগ হয় না। আমার বাসায় আমরা মৌলবি সাহেবকে দিয়ে, আমার বাবা, আমার শ্বশুরও জীবিত আছেন, ওনারও পার্কিনসন, উনি আমার বাসায় থাকেন। আমার শাশুড়ি করোনায় মারা যাওয়ার পর থেকে। সো আমার বাসায় আমরা 15-20 জন একটা ঈদের জামাত হয়। তো আমার ঈদের সকালটা শুরু হয় আসলে বাসায় ঈদের জামাত থেকেই, আর জামাত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা পাড়া মহল্লা যেটা বলি, যেটা ট্রেডিশনাল, আমরা তো যেভাবে বড় হয়েছি এই পাড়া ওই পাড়া সেই পাড়া, আমি নামাজ পড়ে সাথে সাথেই আমরা ওই মসজিদ থেকে যারা বেরিয়ে আসে তাদের সাথে বন্ধু বান্ধব, আমাদের পাড়ার চাচা, বা আমার অনেক বন্ধু আছে যারা দোকানদারি করে, আমার বাসা মোহাম্মদপুরে, আমার দোকানদার বন্ধু, অথবা আমার বড় একজন বন্ধু যিনি সরকারি চায়ের দোকানে আসলে আড্ডাটা দেয়া হয়, সেই মানুষগুলোর সাথে সবার সাথে কোলাকুলি করা। আর তার আগে সকালবেলা আমার মাকে এবং বাবাকে সালাম করা, আমার শ্বশুরকে সালাম করা, এই দিয়ে ঈদের সকালটা শুরু হয়। এবং এরপরে সারাদিন ব্যাপী প্রতিবেশী কে কোথায় আছে, ভাই বোনরা কে কোথায় আছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে যে খাবার পাঠাচ্ছে, আমরাও খাবার পাঠাচ্ছি। এভাবে আমাদের যে মধ্যবিত্ত যে সেন্টিমেন্টটা, আমরা কিন্তু সেই মধ্যবিত্ত সেন্টিমেন্টের মধ্যে দিয়ে আমাদের ঈদের সকালটা এবং সারাদিন ব্যাপী সেটি চলে। যেরকম না যে, যেমন আমি জানি না খুব উচ্চবিত্ত যারা তাদের ঈদটা কেমন হয়, কিন্তু মধ্যবিত্ত সেন্টিমেন্টে কিন্তু অনেক আনন্দের হয়। ঈদটা বোধহয় তাদের জন্যই, আমার মনে হয় তাদের জন্য। আমরা একটু সেমাই এই বাসায় গিয়ে খাওয়া, ওই বাসায় গিয়ে খাওয়া, পাড়ায় আরেক বন্ধুর বাসায় গিয়ে খাওয়া, অথবা গাড়ি ড্রাইভ করে আরেকটা বন্ধুর বাসায় গিয়ে চলে যাওয়া আত্মীয়। এই যে আমাদের মধ্যে যে ঈদের আনন্দটা, সেটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সর্বশ্রেষ্ঠ আনন্দের একটা বড় আনন্দটা হয় ঈদের আনন্দটা। আপনার তো অনেকগুলো পরিচয়, আপনি লেখক, সাংবাদিক, কলামিস্ট, ডিবেট ফর ডেমোক্রেসির প্রতিষ্ঠাতাও বটে। এত কিছু একসাথে কিভাবে ম্যানেজ করেন? আসল বিষয়টা হচ্ছে, আমি সাংবাদিকতার প্রশ্ন যদি বলেন, আমি মাঠ পর্যায়ে যারা গুণী সাংবাদিক তাদের মতো আমার এই সাংবাদিকতা করা হয়নি। নিশ্চয়ই আমি সাংবাদিকতা প্রফেশনের সাথে যুক্ত থাকলাম, কিন্তু যেহেতু হচ্ছে কলামিস্টের কথা বলেন, আমি আগে বেশ লেখালেখি করতাম, লিখেছি, এবং সেই লেখার ক্ষেত্রে কিন্তু আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। আমার লেখা ছিল শেখ হাসিনার আমলে, যখন বিশ্বজিৎ নামে একজনকে কুপিয়ে হত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, তখন আমার দিন বদলের রক্তাক্ত সনদ একটা লেখা হয়েছিল, ডান্ডাবেড়ির রাজনীতি লেখা হয়েছিল। ঠিক সেই সময় যে পত্রিকাটা ছাপা হয়েছিল, পত্রিকার মালিক আমাকে ফোন করে, মালিক না সম্পাদক ফোন করে বলেছিল, আমার কষ্টের কথাগুলি বলছি, এই যে সাংবাদিকতা, উপস্থাপনা, এগুলির মধ্যে অনেক দুঃখবোধ আছে কিন্তু মানুষের। আমাকে জিজ্ঞেস করেছিল যে, আমি জানি আপনার পরিবারে জামাত বিএনপির লোক আছে, কিন্তু আপনার পরিবারে ফ্রিডম পার্টি করে এমন কেউ আছে কিনা, তা নাহলে এত কথা সরকারি বিরুদ্ধে আপনি কীভাবে লিখলেন, দিন বদলের রক্তাক্ত সনদ। আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল দিন বদলের সনদ নিয়ে। তো এটি হচ্ছে কি আমার লেখার একটা অভিজ্ঞতার ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। যখন উপস্থাপনা করি, উপস্থাপনা করার সময় দেখা গিয়েছে যে, যেমন আমার একটি বাংলা ভিশনে যখন আমি প্রোগ্রাম করতাম, উপস্থাপনা করতাম, আমি মুজিব পরিবারের ছোট জামাই ডক্টর শফিক সিদ্দিককে আমার অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে এসেছিলাম। তিনি শেখ হাসিনার পদত্যাগ চাইলেন এবং সেটা বিবিসি নিউজ করে দিলেন। ডেইলি স্টারের সম্পাদককে জয় সাহেবের কারণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় সাহেবের বিরুদ্ধে অনেকগুলি কথা বলার জন্য
ডেলিস্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে অনেকগুলি মামলা হলো, সেখানেও মুজিব পরিবারের জামাই শেখ রানার হাজবেন্ড তিনি সেটাকে খুব কটাক্ষ করলেন। এইসব মিলিয়ে কিন্তু তখন আমাকে অনেক চাপে পড়তে হয়েছে, অনেক কষ্টবোধ হয়েছে। এই বিষয়গুলো আপনি ওভারকাম কিভাবে করতেন? এগুলি এত চ্যালেঞ্জ, একটা প্রথমত সাংবাদিকতা পেশাটাই খুব চ্যালেঞ্জিং আসলে। যারা উপস্থাপনা করেন, যারা সাংবাদিকতা করেন, আর ডিবেটের যে বিষয়টি সেটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন দেখা গিয়েছে যে এরশাদ বিরোধী তুমুল আন্দোলন চলছে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেটিং ক্লাব ছিল না। তখন ডক্টর নিয়ামত এলাহি তিনি আমেরিকা একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ফুল প্রফেসর, তিনি তখন সভাপতি হলেন, আমি সেক্রেটারি হয়ে তখন আমরা এরশাদ বিরোধী ডিবেট স্টার্ট করেছিলাম। আমরা তার পরবর্তীতে আমি সভাপতি হয়েছি। কিন্তু ওই সময় আমি বাংলাদেশ টেলিভিশন স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আমরা একটা সারা দেশব্যাপী ডিবেট করি। আমার নিজের মধ্যে কোনো গুণ নাই, কিন্তু আমার হাত দিয়ে বা আমার এই প্ল্যাটফর্মের হাত দিয়ে আপনি বিসিএস বলেন, বিদেশে যে কোনো বড় সংস্থা বলেন, এই ডিবেটের প্ল্যাটফর্ম থেকে প্রচুর ছেলে মেয়ে তৈরি হয়েছে, তারা অনেক ভালো ভালো প্রফেশনে আছে। কেমন লাগে আমি যদি জিজ্ঞাসা করি, নিজের সামনে এই ছোট ছোট ছেলে মেয়েদের গুলোকে আপনি এই পর্যায়ে দেখছেন? আমার ভীষণ ভালো লাগে। একটা বিসিএস পরীক্ষা যখন শেষ হয়ে যায়, আমার বাসায় মিষ্টির অনেকগুলি প্যাকেট আসে, কি হচ্ছে ভাইয়া আমি অমুক জায়গা থেকে ডিবেট করেছিলাম, আমি এবার বিসিএসে হয়েছি। ইভেন এমনও হয়েছে যে বিগত পতিত আওয়ামী সরকারের আমলে আমাকে নানা ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে দেখি আমার ডিবেটের ছেলে হচ্ছে গিয়ে আমার সেখানে হয়তো সেই সংস্থার দায়িত্বে আছে। তো এইসব ক্ষেত্রে নিজের কাছে নিজে খুব গর্ববোধ করি যে এই ডিবেট প্ল্যাটফর্মটার কারণের জন্য ছেলেমেয়েরা কথা বলা শিখছে, যুক্তির কথা বলতে শিখছে, তারা অন্যের কথাটাকে অ্যাকসেপ্ট করবার মতো সে মানসিকতা তার তৈরি হচ্ছে। সো ডিবেট ফর ডেমোক্রেসি এইটি সারা দেশব্যাপী যেভাবে আমরা কার্যক্রম করছি, এবং ঈদের সময় কিন্তু আমরা সবাই আবার মিলিত হবো। ঈদের সময়ের যে ব্যাপারটা, আপনি এটার অনুষ্ঠান শুরুর পূর্বেও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে ঈদের সময়ও এই আয়োজনটা থাকে ঈদ কেন্দ্রিক, এই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। যেমন আমরা ঈদের পরপরই আমরা ঈদ নিয়ে কিন্তু একটা ডিবেট করব যে এবারের ঈদ কেমন হবে। যেমন এবার ঈদটা তো একটু ভিন্ন ঈদ হবে। আপনারা প্রত্যেকে জানেন যে গত 15 বছরে যে ঈদ হয়েছিল সেই ঈদের মধ্যে মানুষের মধ্যে ভয় ছিল, আতঙ্ক ছিল। ঈদের জামাতে কেউ নামাজ পড়তে গিয়েছে, দেখা যাচ্ছে ভিন্ন মতের লোক জামাত পড়তে যাবার আগেই গ্রেফতার হয়ে গিয়েছে বা জামাত পড়ে বের হওয়ার সময় গ্রেফতার হয়ে গেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্য ঈদের সময় আমরা দেখতাম যে জঙ্গি হামলা হওয়ার একটা শঙ্কা সরকার বোধ করতেন, নিজে জঙ্গি হামলার একটা নাটকীয়তা তৈরি করতেন। দ্যাট মিনস এবারের ঈদটা যেটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পালিত হচ্ছে, শেখ হাসিনার 15-16 বছরে যে ঈদগুলো হয়েছে সেই ঈদগুলো থেকে আমি মনে করি একটা ভিন্ন মাত্রা যোগ করবে। আর প্রত্যেকটা রাজনীতিবিদ তার নিজ নিজ এলাকায় যাবেন, তার মসজিদে যাবেন, স্বাচ্ছন্দ্যে নামাজ পড়বেন, তার নিজের যে ভবিষ্যৎ ভোটের জন্য যদি তিনি দাঁড়াতে চান সেখানে কথা বলবেন, তার রাজনীতির আদর্শের লোকদের সাথে কথা বলবেন। কিন্তু বিগত ঈদে কিন্তু সেটা ছিল না। সুতরাং এবারের ঈদটা আমি মনে করি যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য একটা বড় আনন্দের একটা ঈদ। আপনি নিশ্চয়ই জানেন অনেকে বাবার জানাজা পড়ার পরেও কিন্তু দেখা গেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, এবং বাবার জানাজা পড়তে তাকে ডান্ডা বেড়ি পুড়িয়ে তাকে জানাজার মধ্যে নিয়ে আসা হয়েছিল। আমি বিগত আওয়ামী সরকারের আমলে কথা বলছি। সুতরাং এবারের ঈদটা আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস তার নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করতে দেখতে পাচ্ছি। তবে এই সম্পর্কেই শুনবো, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ, এবং আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভাইয়া, আরও একবার স্বাগত আপনাকে। প্রত্যেকেই কিন্তু যার যার এলাকায় রাজনীতি করেন তারা যাবেন, এবং নির্বাচন কেন্দ্রিক নানা রকমভাবে তারা আলাপ আলোচনা করে গ্রামের চায়ের দোকানগুলিতে একটা আলাদা আমেজ তৈরি হয়ে যাবে। এবং একটা সময় বাংলাদেশে ভোটবিহীন যে নির্বাচন হতো সেটি কিন্তু এখন আর ভবিষ্যতে আমরা দেখতে চাই না, আমরা হবেও না বলে আশা করছি। প্রত্যেকটি গ্রামের চায়ের দোকান থেকে আরম্ভ করে মিষ্টির দোকান থেকে প্রত্যেক জায়গায় মানুষ ভরপুর থাকবে, কারণ তার নেতা যিনি এতদিন প্রকাশ্যে আসতে পারতেন না, যিনি জেলে ছিলেন, পছন্দের মানুষ হয়তো প্রকাশ্যে এসেছে, এটাও একটা ব্যাপার। জি নিশ্চয়ই। সব মিলিয়ে এবারের ঈদটা আমি মনে করি যে আমাদের গ্রামগঞ্জ বলি, শহর বলি, সব জায়গায় একটা ভিন্ন মাত্রা যোগ করবে। এই কারণের জন্য মানুষের মনের মধ্যে ভয় ভীতি সেই জিনিসটা এবারে ঈদের মধ্যে কম কাজ করবে। তবে আমি একটা আশার জায়গা তৈরি করতে চাই, সেটি হচ্ছে দেখেন আমরা যখন আওয়ামী সরকারের পতন হলো,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন, জি। তারপরে কিন্তু রাজনীতিতে কিন্তু সৌন্দর্য থাকবে, বাহাসের একটা থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, যুক্তি পাল্টা যুক্তি থাকবে, এটাই তো এটা ডেমোক্রেসি। স্বাভাবিক, অবশ্যই কিন্তু স্বাভাবিক। আমরা এমন কিছু দেখতে চাই না। আজকের ঈদের এই দিন সকালবেলা আমি চ্যানেল 9-এর মাধ্যমে রাজনীতিবিদদের কাছে আমি অনুরোধ করতে চাই, আমরা রাজনীতি করি না, আমরা খুবই সাধারণ গণমাধ্যমের সাথে কাজ করি। আপনারা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদেরকে কাজ করতে আচ্ছা, হবে। এখানে আমার একটা বিষয় জানারই আছে, রাজনৈতিক অঙ্গনে কি আপনার বেড়ে ওঠা? না, আমি সেভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি দলের সমর্থক হিসাবে, ছাত্রদের সমর্থক হিসাবে সেখানে কাজ করেছি, তাদের পক্ষে সিনেট ইলেকশন করেছি। কিন্তু রাজনীতির সাথে কিন্তু আমার রাজনৈতিক আদর্শ আছে, সে আদর্শের সাথে আমার যুক্ততা আছে এবং সেখানের সাথে আমি এখনও ওন করি। আমি বেগম খালেদা জিয়াকে পছন্দ করি, আমি মিস্টার তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে খুব বেশি ভালো করে ফলো করি। সমর্থক হিসেবে আপনি বিএনপিকে সমর্থন জি, করেন? আমি তাদেরকে খুব বেশি ফলো করি এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এবারের ঈদের মধ্যে আমরা মনে করি রাজনীতিবিদরা সবাই এক কাতারে, এক তালে, এক লয়ে তারা যদি সমবেত হয়। আজকে নতুন রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের, বাংলাদেশ জামাতে ইসলাম রয়েছে। এখানে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে, সেটা হচ্ছে এই যে নতুন একটা ছাত্রদের রাজনৈতিক দল হয়েছে, অনেকের আলোচনা আছে, সমালোচনা আছে, ভালো লাগা মন্দ লাগা আছে। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন, এই দলটাকে আসলে আপনি সমর্থন করছেন কিনা? না, রাজনীতি করবার অধিকার তো সকলেরই আছে এবং আমাদের এই ছাত্ররা ফ্রন্ট লাইনে থেকে কিন্তু এই পতিত শেখ হাসিনাকে বিদায় করতে সমর্থ হয়েছে, কিন্তু এটিতে সকলের অংশীদারিত্ব আছে। আজকে 15, 16, 17 বছরে যেভাবে জেল, জুলুম, হত্যা, অন্যায়, অত্যাচার বিগত সরকার করেছেন, তারই কিন্তু একটা স্ফুলিঙ্গ হয়েছে 5ই আগস্ট। সুতরাং ছাত্ররা যদি সামনের সারিতে থেকে থাকে তাহলে গত 15 বছরের যে অন্যায় অত্যাচার শেখ হাসিনা করেছিল তারই বিস্ফোরণ কিন্তু 5ই আগস্ট ঘটেছে। সুতরাং ছাত্রদের কৃতিত্ব অবশ্যই পাবে, তার সাথে আমি মনে করি দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ। আজকে মায়েরাও কিন্তু রাস্তা নেমে গিয়েছিল, আজকে কিন্তু দেখা গিয়েছে তার সন্তানটিকে তিনি মিছিলে আগিয়ে দিয়েছেন, তুমি যাও। সুতরাং এখানে এই যে 5ই আগস্টের যে শেখ হাসিনার পতন, এখানে সকল শ্রেণী পেশার মানুষের এখানে অন্তর্ভুক্তি রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। ছাত্ররা ফ্রন্ট সারিতে ছিল, তাদের রাজনীতি করবার অধিকার আছে, রাজনীতি করবেন। এক কথায় আমরা উত্তর পেয়েই গেলাম যে তাদের রাজনীতি করার অধিকার আছে। ঈদের দিনগুলো আসলে আগে কেমন কাটতো, এখন কেমন কাটে? আসলে ঈদের এই কালা সেকাল যদি বলতে যাই তাহলে যেমন একেবারে আপনার কৈশোর থেকে যদি আমি একটু শুরু করি। ঈদের এই কালা সেকালের মধ্যে আসলে সেকালের ঈদ ছিল আরও বেশি আনন্দের, কারণ একটা ভালো পাঞ্জাবি কিনা, একটা ভালো স্যান্ডেল কিনা, সারা রাত ধরে এলিফ্যান্ট ধরে ঘুরতে থাকতাম, চাঁদ রাত পর্যন্ত ঈদের জুতাটা কিনা হতো না, সব শেষ হয়ে গিয়েছে। ভোর 3টা বেজে গিয়েছে, পরের দিন সকালবেলা ঈদ, হয়তো 4টার সময় জুতাটা চয়েস করতে পারতাম, তো সেই করেই বাসায় ফিরতাম এবং সেই জুতাটা কখন পরবো, কখন এই জামাটা পরবো, সেই আনন্দ কিন্তু সে সময় ছিল একটা ভিন্ন মাত্রার আনন্দ ঈদের সেকাল যদি বলে থাকি। আর এই কারণে দেখেন এখন এত চাকচিক্য, এত আভিজাত্য, এত পোশাক আশাক, জুতা কাপড়, গাড়ি বাড়ি, তার মধ্যে কিন্তু ওই যে সেকালে যে ঈদের আনন্দ ছিল, ছেলেবেলার ঈদের আনন্দ, সেটি কিন্তু এখন আর অতটা খুঁজে পাওয়া যায় না। কারণ প্রতিনিয়তই চিন্তা করতে হয় যে আগামীকাল কিভাবে যাবে, পরের দিন কিভাবে আসবে, নানা টেনশন, আমার না, যারা প্রত্যেকেরই কাজ করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই ছেলেবেলার যে ঈদ, সেই ঈদটি ছিল আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একইভাবে বলতে হয়, যেমন অনেকে বলে না যে আমি আমার জামাটা আমার বাবা বালিশের নিচে লুকিয়ে রাখতাম যাতে প্রতিবেশী কেউ আমার জামাটা দেখতে না পারে, ঈদের দিন সকালবেলা পরব। তো সেভাবে কিন্তু আমাদের ছোটোবেলার ঈদটা ছিল আরও বেশি আনন্দের। এই জুতা কিনা, পাঞ্জাবি কিনা, এলিফ্যান্ট রোডে যাওয়া, তখন তো এলিফ্যান্ট রোড কেন্দ্রিকই ঢাকা শহরের মধ্যে মূলত সব দোকানপাটগুলো, এতগুলো শপিং মল তখন ছিল না। সো তখনকার ঈদের আনন্দ ছিল আরও বেশি আনন্দময়, আরও বেশি মনে হয়েছে যে কখন ঈদ আসবে, এক্সাইটমেন্টটা তখন অন্যরকম ছিল। আর ঈদ যখন শেষ হয়ে যেত মনটা খারাপ হয়ে যেত, এই বোধহয় স্কুল খুলে গেল, লেখাপড়া শুরু হয়ে গেল, কোচিং শুরু হয়ে যাবে। মানে ঈদের সময়টা তখনকার মনে হতো যে শ্রেষ্ঠ আনন্দের মধ্যে একটা বড় আনন্দ ছিল সে সময়। জি ভাইয়া, আরও কথা বলবো, তবে এখন সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় আবারও সময় হয়ে গেছে ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনেক অনেক স্বাগত আরও একবার আপনাকে। ঈদটা এক একজনের এক এক রকম কাটে,
কিন্তু ইন্টেনশন একটাই থাকে, সেটা হচ্ছে সেটাকে আনন্দ উৎসবের মধ্যে পূরণ করা, মানে নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছু। আপনার জায়গা থেকে যদি আমি বলি যে আপনার ঈদে এখন কোন কোন কাজগুলো করতে ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় যে প্রথমত বাবা মার সাথে একটু বসে চা খাওয়া, সেমাই টেমাই খাবার পরে প্রতিবেশীর সাথে মিলিত হওয়া, বন্ধুবান্ধবের সাথে ফোনে কথা বলা, বিদেশে যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে আমাদের ঈদের টাইমিংয়ের মিল হয় না, তাদের সাথে কথা বলা, সব কিছু মিলিয়ে নিজের স্বজনদেরকে কাছে পাওয়া, বন্ধুদেরকে কাছে পাওয়া, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে। আরেকটা বেশি ভালো লাগে যখন আমি দেখি যে এই ঈদের সময় কোনো যারা বিদেশে ছিলেন, বাইরে ছিলেন, ঈদ উদযাপন করতে বাংলাদেশে আসে, তারা যখন বাসায় আসে, একদিন আমরা মিলিত হই, এই সব কিছু মিলিয়ে মনে হয় যে ঈদের মধ্যে যত বেশি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের সাথে থাকা যায়, তত বেশি কিন্তু ঈদের আনন্দটা আমার কাছে মনে হয় একটা বড় আনন্দের সব। আর খাবার দাবারের বিষয়টা কিন্তু বলতে গেলে হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটু আসতেই চাচ্ছিলাম, যেহেতু বাঙালি একটু ভোজন রসিক, তারা খেতে খুব পছন্দ করে, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি? আসলে খাবারের প্রতি আমার খুবই ঝোঁক। তো যেটা হয় যে পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলো তো সবসময় অহরহ হয়েই থাকে। কেন জানি মনে হয় একটু চটপটিটা খেতে বেশি ইচ্ছে করে, একটু টক টাইপের কিছু খেতে একটু ইচ্ছে করে, ফুচকা খেতে ইচ্ছে করে। সকালবেলাতে একবার আমরা সেমাই বা এটা সেটা খেয়ে ফেলি, দুপুরে হয়তো বা একটু পোলাও টোলাও খেলাম, কিন্তু পরে আবার চলে আসে যে ফুচকা খাওয়া, একটু চটপটি খাওয়া বা আচার টাইপের কিছু খাওয়া। তো এই যে খাবারের মধ্যেও কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক সকালের একটা অংশগ্রহণ থাকে। এবং বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থাটা আপনি দেখেছেন যে এবারের ঈদ পূর্ববর্তী সময় রোজা যেটা হলো, এ রোজায় কিন্তু একটা স্বস্তির মধ্যে দিয়ে দ্রব্যমূল্যের দাম ছিল, দাম কিন্তু খুব বেশি এবার গত সময় যেরকম ছিল সেরকম চড়া ছিল না। আমি মনে করি আজকে ঈদের দিন সকালবেলা প্রতিবেশীদের মধ্যে যদি কেউ একটু আর্থিকভাবে কষ্টে থেকে থাকে, আপনারা সে বাসায় একটু খাবার পাঠান, তার একটু খোঁজ খবর নেন, বা ঈদের কিছুদিনের আগে তার বাবা মা বা নিকটজন মারা গিয়েছে, তার কাছে যান, তার সাথে কথা বলেন, বা কবরস্থানে যান, যারা নিকটাত্মীয় মারা গিয়েছে তাদের জন্য দোয়া করেন। এবং একই সাথে বলবো সেটা হচ্ছে যে এই ঈদটা হচ্ছে কি সকল অংশীজনের একটা মিলিত প্রচেষ্টা। এখানে ধনী, দরিদ্র, উচ্চবিত্ত, নিম্নবিত্ত কোনো ভেদাভেদ যাতে না থাকে। আপনার প্রতিবেশীদের মধ্যে যিনি একটু আর্থিকভাবে দুর্বল, তাকে কাছে টেনে নেন। আপনার বাসার যে কাজ করে গৃহকর্মীটি রয়েছে তাকে একটা ভালো পোশাক দেন, তাকেও কিন্তু ঈদ উদযাপন করবার সুযোগ দেন। সব মিলে আমি মনে করি ঈদের মধ্যে একটা অংশীদারিত্ব খুব একটা গুরুত্বপূর্ণ, এবং সেই অংশীদারিত্বের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঈদ উদযাপন করাকে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনার সাথে কথা বলে ভাইয়া বেশ ভালো লাগলো, কিন্তু সময় একেবারেই শেষ পর্যায়ে। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। চ্যানেল লাইনে যারা দর্শকরা হচ্ছেন তাদেরকে একটু বলতে চাই, সেটি হচ্ছে চ্যানেল লাইন স্নিগ্ধতা, মুগ্ধতায় ভরা তাদের অনুষ্ঠানগুলো করে থাকে। ঈদের সকালের আজকের আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা চ্যানেল লাইনের সাথে থাকবেন। আমরা আশা করি উত্তর চ্যানেল লাইন আরও বেশি আপনাদেরকে সম্পৃক্ত করে নানা অনুষ্ঠানমালা তৈরি করবে। একই সাথে আমি অনুরোধ করব চ্যানেল লাইনকে, আপনারা আপনাদের যেরকম সংবাদ পরিবেশন করতেন ইতিপূর্বে আমরা দেখেছি, আপনারা সংবাদে ফিরে আসুন, সংবাদের সাথে থাকুন, মানুষের সাথে থাকুন, এবং ভবিষ্যতে চ্যানেল লাইন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে তারা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে যারা দর্শক ছিলেন আপনাদের ঈদ মোবারক জানিয়ে আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়।